আরাত গুনগুন করতে করতে আহিনের রুমে যাচ্ছে। দুপুরে রশ্মির সঙ্গে কথা বলার সময় মায়ের ডাকে রুম থেকে বের হয়। কিচেনে আসতেই দেখে দুপুরের রান্না হয়েছে আরাতের পছন্দের সুস্বাদু গরুর কষা মাংস। আরাত আদিবা তালুকদারের কথা না শুনেই পুনরায় নিজের রুমের দিকে দৌড়। পেছন থেকে আদিবা তালুকদার ডাকলেন। আরাত সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মায়ের কথাই উত্তর করলো, মা 2 মিনিটে আসছি, তুমি বেশি করে গরম গরম ভাত আর মাংস প্লেটে রাখো। আদিবা তালুকদার মেয়ের প্রতি বিরক্ত হইলেন অসময়ে খাবার খাবে বলে। রাবিয়া তালুকদার তাকবীরের জন্য চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে করতে আদিবা তালুকদারকে দেখে বললেন, কিরে ছোট্ট, মেয়েটা কি বলল শুনলি না? যা মেয়েটার জন্য প্লেটে ভাত তোল। আদিবা তালুকদার একা একা কথা বলতে বলতে আরাতের জন্য প্লেটে ভাত রাখলো। আরাত ফ্রেশ হয়ে যেভাবে দৌড়ে রুমে গিয়েছিল আবার সেইভাবেই রুম থেকে দৌড়ে এসে ভাতের প্লেটটা নিয়ে সোফাতে বসলো। এটা দেখে আদিবা তালুকদার এবার আরাতকে বকা দিতে লাগলেন। হ্যাঁ, তুই আর ঠিক হবি না। কবে বড় হবি? ডাইনিং টেবিলে গিয়ে বসে সুন্দর মতো খাইবি তা না, শুধু সোফাতে। হঠাৎ কোনো মেহমান আসলে কি ভাববে তারা? উফ মা, তুমি আবার শুরু করলে, ধুর ভাল লাগে না আর। কথাটা বলে ভাতের প্লেট নিয়ে সোফা থেকে উঠে কিচেনে গিয়ে আরো 2 পিস মাংস নিয়ে নিজের রুমে চলে গেল। আদিবা তালুকদার শুধু হতাশ চোখে মেয়ের চলচলন দেখলেন। আরাত খাবার শেষ করে সেই যে বিকালে ঘুমাচ্ছিল সেই ঘুমের সন্ধ্যা এখন। আরাত ঘুম থেকে বিছানায় শুয়ে থাকা অবস্থাতে ফোন দেখতে লাগলো। রশ্মি কোথায় কোথায় ঘুরছে সে সব পিক হোয়াটসঅ্যাপ করেছে। আরাত সময় নিয়ে পিকগুলো দেখে আরো কিছুটা সময় ফোন টিপে ওকে ফ্রেশ হয়ে আহিনের রুমের দিকে যাচ্ছে আড্ডা দেওয়ার জন্য। এই চলে গেল, দেখো দেখো চলে গেল রে, চলে গেল। আরাত আহিনের রুমের দরজায় আসতেই আহিন হাত পা নাড়িয়ে চেঁচিয়ে উঠল। আহিনকে চিল্লাতে দেখে আরাত তাজ্জব বনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর এদিক ওদিক তাকিয়ে আহিনকে বলল, কার কথা বলছিস? কে চলে গেল? আহিন ঠোঁট উল্টিয়ে, শয়তান। মানে? তোমার আগমনে শয়তান ভয়ে পালিয়ে গেল। কি বললি? আমাকে দেখে শয়তানও পালিয়ে যায়? উফ, তাহলে তো তোকে বুঝতে হবে আরিবা তালুকদার আরাতের গুণ কতটা। হ্যাঁ, শয়তান যেহেতু পালিয়ে গেল তাহলে তোমার ভণ্ডামির প্রশংসা না করলেই না। তুমি অনলি 1 পিস। আহিনের কথায় আরাত নাটকীয় ভঙ্গিমায় নিচের দিকে হাতের ইশারায় বলে, ইয়া আকাশে লক্ষ তারা, চাঁদ কিন্তু এইটাই রে। কথাটা বলেই দুজন শব্দ করে হেসে উঠল। তারপর আরাত আহিনের ঘাড়ে হাত রেখে আহিনকে নিয়ে রশ্মিদের বাড়ির উদ্দেশ্যে বের হইল। আরাত আহিন ড্রয়িং রুমে কাউকে দেখলো না। দুজন মিলে সদর দরজা দিয়ে বের হতে যাবে, ঠিক তখনই সদর দরজা দিয়ে আদিলকে বাড়ির ভেতরে ঢুকতে দেখে দাঁড়িয়ে গেল। আরে আদিল ভাইয়া যে, অনেকদিন পর দেখা হইল, কই থাকেন এখন? আপনাকে খুব একটা দেখা যায় না। আজকে কি মনে করে আপনার পায়ের ধুলা পড়লো তালুকদার বাড়িতে? আদিল ড্রয়িং রুমে পা রাখতেই আরাত আর আহিনকে দেখে হাসি মুখে দাঁড়িয়ে গেল। আদিল আরাতের এক নিঃশ্বাসে এত এত কথায় কোনটা আগে উত্তর করবে এটাই ভেবে পেল না। তাই বাধ্যতামূলক মুখে হাসি টেনে উত্তরে বলল, ওই আর কি, স্যার একটা ফাইল নিতে পাঠালো। খুব লেট হয়ে যাচ্ছে, আমি তোমাদের সঙ্গে অন্য একদিন আড্ডা দিব। এখন চললাম, আল্লাহ হাফেজ। বলেই আদিল সিঁড়ি বেয়ে উপরে উঠে তাকবীরের রুমের দিকে গেল। আরাত আহিন সেদিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে আলফিদের বাড়িতে চলে গেল রাহিবা সুলতানার সঙ্গে আড্ডা দিবে বলে। আয়রা দুহাতে 2টা টিফিন বাটি নিয়ে তালুকদার বাড়িতে প্রবেশ করে সোজা কিচেন রুমে গিয়ে একটা বাটি আদিবা তালুকদারকে দিয়ে আর একটা বাটি সুন্দর করে ফ্রিজে রেখে দিল। আনাস অফিস থেকে বাড়িতে ফিরলে পায়েসের সূচনায় আয়রা আনাসের সঙ্গে কথা বলবে। বাটিটা ফ্রিজে রেখে একটা বড় করে নিঃশ্বাস নিয়ে আদিবা তালুকদারের উদ্দেশ্যে বলে, মামনি আরাত কই? আদিবা তালুকদার আয়রার দেওয়া পায়েস ছোট্ট ছোট্ট বাটিতে রাখতে রাখতে মুচকি হেসে উত্তর করলেন, তোমার বোন এক জায়গায় থাকার মেয়ে নাকি? এতদিন রশ্মিকে জ্বালাতো, এখন মেয়েটা নেই, তাই মেয়ের মাকে জ্বালাতে গিয়েছে। মামনি আমিও রশিদের বাড়িতে গেলাম, তোমার ছেলে আসলে আমাকে ডাক দিও কেমন? কথাটা বলে আয়রা রশিদের বাড়িতে চলে গেল। আদিবা তালুকদার আয়রা চলে যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে বাটিগুলো ঢেকে রেখে নিজের সঙ্গে একটা বাটি নিয়ে নিজের রুমে চলে গেলেন। আয়রার হাতের পায়েস অনেক মজা হয়। আয়রা পায়েস রান্না করে নিয়ে এলে আদিবা তালুকদার মিস করেন না কখনো। আনাসও মায়ের মতো পায়েস পছন্দ করে। কথাটা যখন আয়রা প্রথম জানতে পেরেছিল আনাসের পায়েস খুব পছন্দ, আয়রা কথাটা জানতে পেরে সেই প্রথমবার ইউটিউব দেখে একা একা পায়েস রান্না করছিল। পায়েসটা ডেকোরেশন খুব সুন্দর ছিল, শুধু চিনির জায়গায় লবণ দেওয়ার কারণে মুখে দেওয়ার মতো ছিল না, এই যা।
কোনটা লবণের ডিব্বা কোনটা চিনির ডিব্বা এটা জানতো না। জানবে কি করে যে মেয়ে কোনোদিন আগুনের ধারে কাছেও যায় নাই, মাঝে মধ্যে টুকিটাকি আনহা শেখের সঙ্গে রান্নায় হেল্প করছে। তাও শাকসবজি কাটাকাটি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। শুধুমাত্র আনাসের পায়েস পছন্দ বলে ইউটিউব দেখে রান্না করছিল। রান্না শেষ করে নিজের বাবাকে প্রথম টেস্ট করতে দিয়েছিল। আতিফ শেখ পায়েসটা মুখে তুলতেই ভেতর থেকে সব গুলিয়ে আসতে লাগছিল। তারপর তিনি মেয়ের হাতে প্রথম রান্না নষ্ট করে নেয়, বাটির পুরোটা খেয়ে শেষ করছিল। আতিফ শেখ মেয়েকে কাছে ডেকে নিজের পাশে বসে বলছিল, মাশাল্লাহ আম্মু, তোমার হাতের রান্না তো খুব সুন্দর। আতিফ শেখের পুরো কথা শেষ করার আগেই আয়রা চোখে মুখে হাসি টেনে বলে উঠছিল, ধন্যবাদ আব্বু, একদম আম্মুর হাতের রান্নার মতো, খুব সুস্বাদু হয়েছে তাই না? পায়েস ডেকোরেশনটা তোমার আম্মুর চেহারার মতো হইলেও মজা তোমার আম্মুর রাগটা। চিনির জায়গায় লবণ যেমন সুস্বাদু, মানে দেখতে সুন্দর, রাগটা রকচটা। আয়রা বাবার কথায় অবাক হয়ে বাটি থেকে 1 চামচ পায়েস মুখে তুলতেই মুখে হাত চেপে কিচেন রুমের দিকে দৌড়ে চলে গেল। আতিফ শেখ মেয়ের কাণ্ড দেখে শব্দ করে হেসে উঠলেন। আয়রা 2-3 মিনিট পরে কিচেন রুম থেকে বের হয়ে আতিফ শেখের উদ্দেশ্যে বলছিল, আব্বু তুমি এই সুস্বাদু হজম করো কিভাবে? অভ্যাস হয়ে গিয়েছে আম্মু। আতিফ শেখ হাসতে হাসতে বললেন, আরাত বাবার কথায় হেসে দিয়েছিল। তারপর আয়রা আনহা শেখের কাছে অনেক বাহানা করে শিখে নিয়েছিল। পায়েস রান্না শিখতে মায়ের কত শত বকা শুনতে হয়েছে, এগুলো ভাবতে ভাবতে হাসি মুখে আয়রা রশিদের বাড়িতে চলে এলো। কি রে বিচ্ছু, কাহিনী কি করছিস তোরা? আয়রার কথায় ড্রয়িং রুমের মেঝেতে বসে লুডো খেলা অবস্থাতে আহিল, আলভি, আরাত 3 জন পিছনে তাকালো। আলভি আরাতকে জায়গা করে দিতে দিতে বলল, ও আয়রা আপু, বসো বসো, আমরা লুডো খেলতেছি। আয়রা বসতে বসতে বলল, নতুন করে খেলা শুরু কর, আমিও খেলবো। না আপু, আর মাত্র 6-7 মিনিট ওয়েট করো প্লিজ, দেখো আমি জিতে গিয়েছি। আরাত নতুন করে খেলতে নারাজ। আহিনার আরাতের মধ্যে হাড্ডাহাড্ডি চলছে, দুজনের একটা করে গুটি রয়েছে। আলভিকে তো আরাত অনেক আগে বুঝিয়ে সুঝিয়ে গুটিগুলো খেয়ে নিয়েছে। রানিং চাল নিয়ে 4 বার খেলা হয়ে গেছে। 3 বারের মধ্যে আরাত 1 বার জিতছে আর বাকি 2 বার আহিন জিতছে। এটাই শেষ খেলা। আরাত আহিন দুজন লুডো খেলতেছে, আলভি ওদের দুজনের খেলা দেখছে। আয়রা বসা থেকে উঠে পুরো রুমটা দেখতে লাগলো। হঠাৎ আলভি আরাতের উদ্দেশ্যে বলে, আচ্ছা মায়াবতী, তোমার কি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? আরাত গুতি চাল দিতে দিতে, হঠাৎ এই কথা কেন? না, তোমার সঙ্গে বৃষ্টি বিলাস করতাম এই জন্য। আলভির কথায় আরাত রাগী লোকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে বলে, একেরে 1 থাপ্পড়ে তোর মাথা থেকে আমার ভূত ছাড়াবো। কত বড় সাহস, আমার ভূত তোর মাথাটাকে কেমন করে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলছে। আমার ভূত তোর মাথা খাবে কেন? আরাতের কথায় আয়রা আহিন বিরক্ত হইল, আর আলভি অবুঝের মতো 2 হাত দিয়ে মাথা বুলিয়ে বলল, কই কই, আমি তো দেখতে পারছি না, তোমার ভূত কই? আহিন বিরক্ত হয়ে একবার রাহিমা সুলতানা এদিকে আসছে কিনা দেখে নিয়ে বলল, খোদার কসম করে বলছি আলভি, তুই যদি বর্তমান তালুকদার বাড়িতে থাকতিস তাহলে আমার হাতের কয়টা থাপ্পড় তোর গালে নাচানাচি করত। এমন গাদা কেন আয়রা আপু? আহিন আলভিকে কথাটা বলে আয়রার দিকে তাকালো। আরাত তো চুপি চুপি দুষ্টু হাসতেছে। আহিনের কথায় আয়রা একই সুরে বলল, আরে বাদ দে তো ওদের কথা, তুই তোর খেলার দিকে ফোকাস কর। আরাতকে চিনিস না, তোর মনোযোগ নষ্ট করার জন্য আজেবাজে বকছে। আয়রার কথায় আরাতের হাসি মুখটা আরো গভীর দেখা গেল। আহিন খেলার দিকে মনোযোগ নিতেই দেখে আরাতের গতি লুডুর পাকা ঘরে, আর আহিনেরটা আহিনের কাঁচা ঘর থেকে কিছুটা সামনে এগুচ্ছে। আহিনের কেন যেন সন্দেহ হইতেছে ওর গতি অনেক আগের দিকে ছিল, আর আরাতের গতি পাকা ঘর থেকে বাহিরে ছিল। আহিন আরাতের দিকে তাকিয়ে মুখ ভুলিয়ে বলল, আপু, তুমি চিটিং করছো। আরাত অবাকের ন্যায়, কবে কখন কিভাবে? আহিন মুখ ভুলিয়ে বলল, এই মাত্রে আমি তোমার গুনতি বাইরে দেখেছি, এত তাড়াতাড়ি পাকা ঘরে কিভাবে যাবে? কোথায় দেখেছিস? এটা মনে নেই, তবে আমার গুনতি তুমি পিছের দিকে দিয়েছো। দেখ ভাই, তুই তোর গুতি কোন ঘরে ছিল এটাই জানিস না, তুই কিভাবে পারোস আমার গুতির উপর মিথ্যাচার করতে? তুমি একদম ফাপড় দিবে না, আমি তোমার গুনতিকে মিথ্যা বলছি না, তোমাকে বলছি। আয়রা দুজনের কথা কাটাকাটি দেখে বিরক্ত মুখে একটু রাগ নিয়ে বলে, এই চুপ করবি তোরা? আরাত, তুই মিথ্যা বলছিস কেন? আরে আপু, ওদের সঙ্গে মিথ্যা বললে পাপ পুণ্যে কিছুই হবে না। আরাতের কথায় আহিন গাল ফুলিয়ে লুডুর গুতিগুলো এলোমেলো করতে করতে আলভির দিকে তাকিয়ে রাগী গলায় বলল, তোর জন্য হয়েছে সব। হুদাই একসময় এক গাধার মতো একটা কথা বলে তুই তোর মায়াবতীকে জিতাতে চাইছিলিস, তাই না?
দাঁড়া, আন্টির কাছে তোর নামে বিচার দিব। কথাটা বলে আহিন মেঝে থেকে উঠতে যাবে, আহিনের হাত টেনে ধরে আরাত পুনরায় মেঝেতে বসাতে বসাতে বলল, তুই তো দেখি সিরিয়াসলি রেগে গিয়েছিস। যা, আমি দুধ ভাত, তুই জিতছিস। বস আন্টিকে বিচার দিতে হবে না, বস। আহিন গাল ফুলিয়ে বসে পড়ল। আলভি আগের কথা নিয়ে পুনরায় আরাতকে বলল, বলো না মায়াবতী, তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? হ্যাঁ লাগে তো, এখন কি করবি? আরাতের কথায় আয়রা দুষ্টু হেসে বলে, হ্যাঁ, তোর মায়াবতীর বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। আর আমার ভালো লাগে তোর মায়াবতীর বিদ্যুৎ চমকানো দেখে। ভয় পেয়ে বাড়ির ভেতরে দৌড় দিতে দেখতে ভালো লাগে। আয়রার কথায় আলভি অবাকের ন্যায় বলল, মায়াবতী, তুমি বিদ্যুৎ চমকানো দেখে ভয় পাও? তুমি তো একদম ভিতুর ডিম। আরাত আলভির কথায় মুখ বাঁকিয়ে আলভিকে বলল, ও তাই বুঝি, তো কে জানি ভূতে ভয় পায়? আরাতের কথায় আলভি কাচুমাচু করছে। আলভির রিয়াকশন দেখে তিনজন একসঙ্গে হেসে উঠল। এভাবে হাসি মজার মধ্য দিয়ে সন্ধ্যা থেকে গভীর রাত হয়ে গেল। যেমন সময় কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি মানুষও মানুষের অনুপস্থিতি মনে রাখে না। আজকে আমি মারা গেলে হয়তো সবার 1 সপ্তাহ মনে রাখবে আমাকে। আমার জন্য তাদের মন খারাপ হবে, এর বেশি কিছু না। হ্যাঁ, মনে রাখবে আমার অতি আপনজন আমার অনুপস্থিতিতে তাকে পুড়াবে। দিন শেষে তারাও আমাকে সেভাবে মনে রাখবে না। এই তো রশ্মি কানাডা যাওয়া দেখতে দেখতে প্রায় মাস হতে চললো, অথচ রশ্মির অনুপস্থিতি কারো মনে সাড়া দিচ্ছে না। হয়তো প্রথম প্রথম সবার আড্ডা দিতে গিয়ে মন খারাপ লাগছে, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে রশ্মির অনুপস্থিতি অভ্যেসে পরিণতি হচ্ছে। হ্যাঁ, রশ্মি রাতের সাথে নিত্যদিন কথা হয়। দুজনের পুরো দিন কিভাবে কাটালো, কার সঙ্গে কাটলো, সবকিছু দুজন দুজনের সঙ্গে শেয়ার করে। তবে আগের মতো আর রশ্মির অনুপস্থিত প্রভাব ফেলে না আরাতের উপর। এটাই হয়তো বাস্তবনা ভেবে কাটিয়ে উঠছে। এভাবেই চলছে তাদের হাসি খুশি জীবন। আনাস আর তাকবীর রাতের খাবার খেয়ে 2 ভাই একসঙ্গে নিজেদের রুমে যেতে যেতে আনাস তাকবীরকে বলে উঠল, ভাইয়া কালকে দুপুরে আশিক হাবিব আসবে। হোয়াট ফর? তাকবীরের কথায় আনাস মুচকি হাসলো। বন্ধু বান্ধব বাড়িতে আসার জন্য কি কোনো কারণ লাগে? তাদের মন চাইবে আসবে। হ্যাঁ, আর 4টে ফ্রেন্ড সার্কেলের মতো আশিক হাবিবদের ইচ্ছে হইলেই চলে আসে তালুকদার বাড়িতে। বন্ধু বান্ধব বাড়িতে ঘুরতে আসবে, স্বাভাবিক বিষয়। তবে আজকে কথাটা বলার একটা কারণ ছিল আনাসের। আনাস মুচকি হেসে তাকবীরকে পুনরায় বলল, ভাইয়া হাবিবের সঙ্গে হানিয়া আসবে। তো বড় মা হানিয়াকে দুপুরে ডিনারের জন্য ইনভাইট করেছে, আর আমাদেরকে দুপুরের খাবার বাসায় এসে খেতে বলছে। তাকবীর আনাসের কথাই উত্তর না করে নিজের রুমের দিকে চলে গেল। আনাস তাকবীরের চলে যাওয়ার দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে নিজের রুমে এলো। দরজা আধা খোলা রেখে রুমের লাইটটা জ্বালিয়ে দিয়ে বিছানায় বসলো। কিছুক্ষণ ফোনটা নিয়ে ফেসবুক স্ক্রল করে বিছানা থেকে উঠে এসে দরজা লাগাতে যাবে, ঠিক তখনই পায়েসের বাটি হাতে নিয়ে আয়রা হাজির। আনাস আয়রাকে এক পলক দেখে বিরক্ত ফুটে উঠল পুরো মুখময়। আয়রা আনাসের বাড়িতে ফিরে আসার অপেক্ষা করতে করতে আরাতের রুমে ঘুমিয়ে গিয়েছিল। আরাত আজকে কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো ফোনে রশ্মিকে বলছিল। কথা বলতে বলতে নিজের রুম বরাবর সিঁড়ি হওয়ার তাকবীর আর আনাসের কণ্ঠ শুনতে পেয়ে তাড়াহুড়োয় আয়রাকে ঘুম থেকে ডেকে দেয়। আয়রা কাঁচা ঘুম থেকে উঠে আনাস বাড়িতে ফেরার খবর শুনে দৌড়ে ওয়াশরুমে গিয়ে কোনো মতে মুখমণ্ডলে একটু পানির ছিটানি দিয়ে দৌড়ে নিচে নেমে এসে দেখে পুরো ড্রয়িং রুম অন্ধকারে ঘেরা। হয়তো বা 2-3 মিনিট আগে মামুনিরা ড্রয়িং রুমের লাইট বন্ধ করে নিজেদের ঘরে গিয়েছেন। তবে দোতলা রুমগুলোর দরজা খোলা থাকায় ড্রয়িং রুমে আধো আধো রোশনি দেখা যাচ্ছে। আয়রা অন্ধকারের মধ্যে ফ্রিজ খুলে পায়েসের বাটি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই আনাসকে রুমের দরজা লক করতে দেখে এক দৌড়ে আনাসের রুমের সামনে এসে দাঁড়ালো। আনাস বিরক্তি মুখ করে একবার এলোমেলো আয়রাকে দেখে নিয়ে বলল, কি চাই? আয়রা পায়েসের বাটিটা ইশারায় আনাসকে দেখিয়ে বলে, পায়েস মানে আজকে আমি তোমার পছন্দের পায়েস রান্না করেছি। এত রাতে আমার রুমে কেন? উফ আনাস ভাই, বললাম তো পায়েস দিতে আসছি। আয়রা কথায় আনাস দাঁতে দাঁত চেপে বিরক্তি নিয়ে বলে, এত কষ্ট করে আপনাকে আনাস ভাই বলতে হবে না, আপনি বরং আনাস বলে ডাক দিয়েন। ওকে। আনাসের বিরক্তির রেশ যেন বেড়ে গেল। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করলো, ইডিয়েট একটা, ম্যানার ছোট নেই, বড় ভাইকে নাম ধরে ডাকে। আয়রা আনাসের কথা শুনতে পেয়ে আনাসকে পাশ কেটে রুমের ভিতরে ঢুকতে ঢুকতে মুখে দুষ্টু হাসি টেনে বলল, আপনি আমার কাজিন ভাই লাগেন, মায়ের পেটের ভাই না।
তুই এত রাতে আমার রুমের ভেতরে ঢুকেছিস কেন? আপনাকে কলঙ্ক করতে। জাস্ট শাট আপ স্টুপিড। আয়রা মুখ ফুলিয়ে পায়েসের বাটিটা আনাসকে দিতে দিতে আপনার পায়েস। আনাস আয়রাকে একবার দেখে নিয়ে আয়রার হাত থেকে বাটিটা নিয়ে নিল। এদিকে আয়রাত রশ্মির ফোন কেটে দিয়ে রুম থেকে বের হয়ে আনাসের রুমের দরজায় কোমরটা বাঁকা করে রুমের ভেতরে উকি দিচ্ছে। আনাস আয়রাকে এত রাতে নিজের রুমে দেখে কেমন রিয়াকশন করে এটা দেখার জন্য। উকি দেওয়ার মধ্যেই কারো পায়ের শব্দ পেয়ে সোজা হয়ে সামনে তাকালো। আরাত সামনে তাকাতেই আনাসের রুমের দরজার আর এক পাশে তাকবীরকে হাতে হাত ভাঁজ করে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে ভ্রু কুঁচকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হকচকিয়ে গেল। আরাত সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকিয়ে কাচুমাচু করতে লাগলো। তাকবীর আরাতের কাচুমাচু করা মুখের দিকে তাকিয়ে রয়েছে। আরাত নিজের দিকে তাকবীরকে তাকিয়ে থাকতে দেখে তাড়াহুড়ায় নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে পেছন ঘুরতেই দেওয়ালের সঙ্গে খাইলো এক ধাক্কা। ব্যথা পেয়ে কপালে হাত রেখে পেছন ঘুরে তাকবীরের দিকে তাকালো। তাকবীরকে আগের ন্যায় তাকিয়ে থাকতে দেখে লজ্জায় নিজের রুমে দৌড়ে চলে গেল। আরাতকে লজ্জা পেয়ে দৌড়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের অজান্তেই এক চিমটি হাসি খেলে গেল তাকবীরের মুখে। তাকবীর আনাসের রুমের দিকে একবার তাকিয়ে পুনরায় নিজের রুমের দিকে চলে গেল। আনাস আয়রাকে তাড়া দিতে লাগলো নিজের রুমে যাওয়ার জন্য। রাত 11:30 নাগাদ একটা প্রাপ্ত যুবকের ঘরে একটা প্রাপ্ত যুবতী ব্যাপারটা সমাজের চোখে কলঙ্কের। আনাস চায় না নিজের সঙ্গে আয়রা নামটা জড়াতে। আনাস বিরক্তি হয়ে আয়রাকে বলল, তোর পায়েস দেওয়া শেষ, এখন আমার রুম থেকে বিদায় হ। আয়রা আনাসের কথা পাত্তা না দিয়ে পুনরায় বলে উঠল। আরেকটা কথা ছিল। আনাস যেন রেগে গেল এবার। রেগে গিয়ে আয়রার হাত চেপে ধরে রুমের বাহিরে বের করতে করতে রাগী গলায়, ফাইজলামো করছিস আমার সঙ্গে? আমি তোকে কখনো আমার জন্য পায়েস রান্না করে আনতে বলছিলাম? হ্যাঁ। আয়রা আনাসের হঠাৎ রেগে যাওয়ায় ভয় পেল। চোখ দুটো নিমেষেই পানিতে ভরে উঠল। আনাস আয়রার চোখের পানি দেখে যেন রাগটা পুনরায় মাথা চারা দিয়ে উঠল। আয়রা চোখ ভরা পানি নিয়ে ভয় ভয় নয়নে আনাসের দিকে তাকিয়ে নরম সুরে আনাসকে ডাকলো। আনাস ভাই। আনাস আয়রাকে কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আয়রা টলমলো চোখের পানি গাল বেয়ে পড়ল। আয়রা নিজেকে সামলে নিয়ে নিজের রুমে যেতে যেতে মলিন মুখে বিড়বিড় করলো, মিলিয়ে নিন। একদিন আমার থেকে ভালোবাসা পাওয়া তীব্র লোভ আপনার মস্তিষ্কে রক্তখনন ঘটাবে।